আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে বিকাল থেকে আজকে ভালো লাগছিল না, শরীরটাও খারাপ। আমার ছেলে মেয়ে দুইটারই ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লেগে গেলে আমার সাইনাসের সমস্যাটা শুরু হয়ে যায়। তো এখন বিকালবেলা আহমদকে কী দিব বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু আলু কেটে ভেজে দেই, যদিও এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে আমার ব্লগটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর সবসময় যেটা বলি, দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এই যে আমার এখানে ফ্রেঞ্চ ফ্রাই করা শেষ। তো আজকে বিকালে একটু পেঁয়াজু খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে একটু মাঝে মধ্যে না দেখা যায় একটু একটু করে অনেক কিছু হয়ে যায়। যেমন এই যে এখন পেঁয়াজু ভাজতেছে, আহমদের বাবা দেখে অফিস থেকে আসার সময় বার্গার নিয়ে আসছে, আবার টুকটাক ফ্রুটস ছিল সেগুলো কেটে নিয়েছিলাম। মানে একটু একটু করতে করতে না অনেকগুলোই হয়ে গেছে আর কি আইটেম। যেটা যে ইচ্ছাকৃত ছিল তা না, এটা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তো যাই হোক, মাঝে মাঝে একটু আয়েশ করে খেতে খারাপ লাগে না। আর দুপুরে আজকে এমনিতেই খাওয়া দাওয়া করতে ভালো লাগছিল না, যেহেতু শরীরটা ভালো না, তাই আর কি আমি পেঁয়াজটা করেছি। তো এত কিছু দেখে ভাবছিলাম যে রেখে দিব না খেয়ে ফেলবো, তো ভাবলাম যে আস্তে ধীরে খাই, যদি সম্ভব হয় রাতে ভাত খাবো, না হলে খাবো না, এইরকম আর কি একটা প্ল্যান। তো এখানে হচ্ছে আমি মুসুর ডাল দিয়ে পেঁয়াজ বানাচ্ছি, যেহেতু আরও খেতে পারে না, তো আরও একটু ফ্রুটস দিব। আর আহমদ হচ্ছে কি, আহমদ এখনও এমন একটা সিচুয়েশন যে ওর যখন যেটা ভালো লাগে তখন সেটা খায়, আর যেটা ভালো লাগে না তখন সেটা খায় না। তো এখানে ছিল তালের শাঁস, একটু আনারস, আপেল, তারপরে হচ্ছে কয়টা লিচু, আঙ্গুর, কলা, খেজুর, সব কিছুই অল্প অল্প, দেখতেই পাচ্ছেন, মানে সব কিছুই একটু একটু করেই ছিল পরিমাণে। এটাই আজকে আমাদের বিকালের নাস্তায়। যে আহমদকে আপেল দিয়েছিলাম, সে একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে। আর এই যে বাহিরে ওয়েদার, দুপুরবেলা হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি হয়েছিল, তারপরে এখন আবার দেখেছি প্রচণ্ড গরম। এই ওয়েদারটা আমার একদমই ভালো লাগে না। বন্যার বছর নাকি এরকমই হয়, তো আল্লাহ ভালো জানেন। তো এই যে আমাদের সব কিছু রেডি। আমি হচ্ছে পেঁয়াজটাকে একটু ডেকোরেশন করে নিয়েছি, গাজর কুচি করে দিয়ে সব কিছু নিয়ে বসে গেছি। মনে হচ্ছে আজকে রোজা রেখেছি, ইফতার করবো এখন, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি রান্না বান্নায়, যেহেতু দিনের বেলা রান্না বান্না করি নাই, তাই এখন হচ্ছে রান্না করব। তো আজকে কি করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিই, একটু করলা ভাজি করি, আর একটু মাসকলাইয়ের ডাল আছে সেটা গরম করে নিই, তাহলেই আমাদের হয়ে যাবে। আর করলাটা আমি আহমদের বাবা খাবো, আর মিষ্টি কুমড়াটা আহমদ খাবে। আহমদ এখনো করলা খাওয়াটা শিখে নেয়, ও তো এমনিতেই ছোট মানুষ, তো এখনো শিখে নেই। তো চিংড়ি মাছ দিয়েই করবো দুটা জিনিসই। আহমদের বাবা একটা টাইমে হচ্ছে করলা খেতেন না, এখন খুব মজা করেই খায়। এক একজনের রান্না তো এক এক রকম হয়, আমার হাতে আবার করলাটা তিতা হয় না কেন জানি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। যেহেতু ছোট চিংড়ি মাছগুলো এখনও ক্লিন করা হয় নাই, তাই হচ্ছে আমি এখানে বড় চিংড়ি মাছগুলোকে কেটে দিয়েছি আর কি, পুরো আস্তে আস্তে দেই নাই, একটু কেটে কেটে দিয়েছি, বেশি বড় ছিল। তো তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। মশলা হিসেবে আমি শুধু লবণ হলুদ ব্যবহার করেছি, আর কাঁচামরিচ তো দিয়েছি। আমার কাছে যে কোনো ভাজাভুজিতে লবণ হলুদ ব্যবহার করলে ভালো লাগে, আমি আদা রসুন ব্যবহার করি না, আমার গন্ধ লাগে খেতে ভাজিতে আর কি। তরকারিতে তো ইউজ করি, ওইখানে আবার সমস্যা হয় না। আসলে এক একজনের এক এক সমস্যা। তো এই যে এখন হচ্ছে লবণ দিয়ে দিলাম। অনেকে আবার মিষ্টি কুমড়াতে চিনিও ব্যবহার করেন, আসলে এক একজনের টেস্ট অনুযায়ী রান্না, এক এক ফ্যামিলির মানুষ এক এক রকম খায়। আমার বড় খালাও এরকম মিষ্টি কুমড়াতে চিনি দেন, আমার আম্মু আবার দিতেন না। তো মিষ্টি কুমড়াতে ভালো লাগে নামানোর আগে যদি একটু ধনেপাতা দেওয়া যায়। আসলে আমরা সবাই টুকটাক এই জিনিসটা পছন্দ করি, ধনেপাতা যে কোনো তরকারিতে দিতে। আমি অনেকে দেখেছি মাংস মুরগিতেও ধনেপাতা দেয়, কিন্তু আমি কখনোই মাংস মুরগিতে ধনেপাতা ইউজ করি নাই। তো এই যে আমি এখন যে রান্না করে নিচ্ছি, ভাজিতে তো আর পানি দেওয়ার কোনো ইস্যু থাকে না। আর মিষ্টি কুমড়া রান্না করতে গেলে একটা টেনশন হয়, বেশি গলে ভর্তা হয়ে যায় কিনা। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, আর এই যে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া ভাজি। আমার রান্নাটা একটা রান্না শেষ, তারপরে হচ্ছে করলা সব কিছুই রেডি করে নিয়েছি, এখন শুধু করলা ভাজি হওয়ার পালা আর কি। তো এই যে ধনেপাতা লাস্ট ফিনিশিং, ধনেপাতা দিলে যে কোনো তরকারি কালারটা চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও খুবই মজা লাগে এক কথায়। তো আগে তো শীতকালের দিকে অপেক্ষা করতাম, শীতকালে ধনেপাতা হবে, ধনেপাতার কত কিছু খাবো, চাটনি খাবো, তারপরে হচ্ছে ভর্তা খাবো, তরকারিতে দিব। এখন হচ্ছে সারা বছরই পাওয়া যায়, এখন আর ওয়েট করতে হয় না।
তো যাই হোক, এই যে আমি তুলে নিচ্ছি একটা বক্সে, কারণ রাতে যেহেতু বেশি খাওয়া হবে না, তো বক্স থেকে নিয়ে খেয়ে আবার বক্সের ঢাকনা দিয়ে আমি ফ্রিজেও রেখে দিতে পারবো। এই জন্যই আর কি বক্সের মধ্যে নেওয়া, আসলে যত শর্টকাটে কাজ ছাড়া যায়। আমি ভেবেছি এখন যদি অন্য একটা বাটিতে নেই, আবার বাটি থেকে বক্সে নিয়ে ফ্রিজে রাখতে হবে, আবার বাটিটা ধুইতে হবে, কত ঝামেলা। এই জন্য আর কি আমি একদম বক্সেই নিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে করলা ভাজি করব। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, করলা ভাজিতে একটু পেঁয়াজটা বেশি দিব। আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, করলা কাটার পরে একটু লবণ দিয়ে মেখে রেখে দিবেন, দেখবেন যে করলা থেকে পানি বের হচ্ছে, ওইটাই হচ্ছে তিতা পানি। ওইটার কারণেই করলাটা তিতা হয়। তো ওই তিতা পানিটা আপনারা করলা লবণ দিয়ে মেখে তারপরে চিপে পানিটা ফেলে দিবেন, এরপরে করলাটা ভেজে দেখবেন ভালোই লাগবে। আর করলাতে একটু আলু দিলে আমি দেখেছি করলার টেস্টটাও ভালো লাগে। পেঁয়াজের পরিমাণটা, তেলের পরিমাণটা একটু বাড়াই দিবেন। আর হচ্ছে হাই হিটে ভাজি করবেন। আমি করলা ভাজিটা হাই হিটে করি, বা পাট শাক ভাজিটাও হাই হিটে করি। যে কোনো শাক আর কি হাই হিটে করলে দেখা যায় যে কালারটাও ঠিক থাকে আর মজাও থাকে আর কি। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করছি, যদিও আমি রান্নায় অত পারদর্শী না, তারপরেও নিজের এক্সপেরিয়েন্স যেটুকু গ্যাদার করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার কাছে করলা খাওয়ার সময় যখন মুখে কাঁচামরিচ পড়ে আমার খুবই ভালো লাগে খেতে। আর এখানেও সে বড় চিংড়ি মাছগুলোকে কেটে কুটে দিলাম। আমি তেলের উপরে ভেজে কিংবা যে কোনো তরকারি দিতে দিই আর ভাজাভুজিতে দিই না কেন, আমি হচ্ছে আগেই চিংড়ি মাছটা একটু ভেজে নেই, এতে করে কালারটা সুন্দর আসে। আর মাছের একটা গন্ধ থাকে, সেটা আর থাকে না, ভাজা ভাজা হয়ে যায়। এই আর কি ছোট ছোট আজকে অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যে করলাটা কেটে নিয়েছি আলু সহ সেটা এখানে দিয়ে দিব। তারপরে খুব অল্প সময়ে রান্না করে নিব। এই যে আমার করলাটা দেখতেই পাচ্ছেন, আমি পানিটা চিপে ফেলে দিয়েছি। আর তারপরে এটা এখন ভাজি করার পালা। একটু আলুও দিয়েছি, আলু যে খুব বেশি দিয়েছি তা না, আমি মনে হয় মাঝারি সাইজের একটা আলু দিয়েছি, আর করলা ছিল বড় একটা, আর এইটুকুই মনে আছে। তো এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি, হাই হিটেই আছে, ঢাকনা ছাড়া। চেষ্টা করবেন ঢাকনা না দিতে, ঢাকনা না দিলে করলাটা কেমন জানি একটু নরম নরম কেমন হয়ে যায়, পরে খেতেও ভালো লাগে না, আর তিতা তো হয়েই যায় আর কি। তো এবার দিয়ে দিচ্ছি লবণ। চাইলে লবণটা আপনারা আগেও দিতে পারেন, বাট আমি পরে দিচ্ছি। তো এখানে আমি কি ইউজ করেছি সেটা আরেকবার বলে দিচ্ছি। পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে একটু লবণ হলুদ, আর করলা আর আলু তো আছেই, যেহেতু করলা ভাজিতে করলা তো থাকবে। আমার শাশুড়ি আবার কেন জানি আলুটা পছন্দ করে না, আমার আবার আলু পছন্দ। আর যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, সব কিছুতেই দেখা যায় আলু একটু বেশি বেশি দেয়, বাচ্চাদের বাবারও আলু পছন্দ, এই জন্য আর কি দেওয়া। তো এই যে আমি হাই হিটে নেড়ে চেড়ে এখন করলাটাও রান্না করে ফেলছি। আমার করলা ভাজিটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। ঢাকনা ছাড়া ভাজি করলে এরকমই হয়। তো এটা এখন ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব, যেহেতু করলাটা কম আছে, আমি আর আমাদের বাবা আজকে খেয়ে ফেলবো, এটা থাকবে না। আর এখন হচ্ছে মাসকলার ডাল, এটা একটু গরম করে নিব। আজকে খুব সিম্পল খাওয়া দাওয়া, মিষ্টি কুমড়া ভাজি, তারপরে করলা, আর হচ্ছে যে মাসকলার ডাল। এটা ডিম দিয়ে রান্না করেছিলাম, অনেকে দেখি যে মাছের মাথাটা দিয়েও রান্না করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।